মা, এক কাপ কফি দাও তো, খুব মাথা ব্যথা করছে। তনয়া আহমেদ কফি বানিয়ে তুলে দেয় আনিকার হাতে। উনি নিয়ে গিয়ে কফির কাপ দিলেন তোফাইলকে। এরই মধ্যে বলে বসলেন বিয়ের কথা। ওনার পছন্দের এক মেয়ের ছবি তার সামনে ধরতেই চোখ মুখ শক্ত করে নেয় তোফাইল। অতঃপর উপরোক্ত কথা বলে ওঠে। আনিকা আহমেদ তোফাইলকে বোঝানোর উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, জীবন তো আর থেমে থাকে না কারোর জন্য। তোরও নেই, হয়তো ওরও নেই, তাহলে তুই কেন মুভ অন করতে চাইছিস না? তাচ্ছিল্যের হাসি দেয় তোফাইল। কে বলেছে এসব কথা? তারই মা। আচ্ছা, মায়ের জন্যই তো আজ তার জীবন থমকে গেছে। তোফাইল ম্লান হেসে বলে, তুমি আজ এই কথা বলছো মা? জানো, আজকের আমার এই অবস্থার জন্য খানিকটা নয়, পুরোপুরি দায়ী তুমি। আচ্ছা, বলতে পারবে কি দোষ ছিল আমার? নিশ্চুপ ভঙ্গিমায় মাথা নিচু করে নেয় আনিকা আহমেদ। তপ্ত শ্বাস ফেলে স্যুট হাতে তুলে সিঁড়ির দিকে এগিয়ে যায়। রুমে গিয়ে গায়ে এলিয়ে দিল বিছানায়। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করে নেয় তোফাইল। হাতে লাল রঙের বাহারি কাচের চুড়ি। ছমছম আওয়াজ হচ্ছে। ফট করে বিছানায় উঠে বসে তোফাইল। কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘাম। স্টাডি রুমে বসে অফিসের কিছু কাজ নিয়ে আলোচনা করছে আহাদ আহমেদ এবং শাহাদ আহমেদ। দুজনেই ভাবছে নেক্সট উইক তোফাইলকে কিছু প্রজেক্টের কাজ মালয়েশিয়া যেতে হবে হয়তো। চায়ের ট্রে নিয়ে হাজির হয় নীলা। দরজায় টোকা দিতেই আহমেদ দরজায় টোকা দিতেই আহাদ আহমেদ নীলাকে আসতে বলে। ভেতরে প্রবেশ করে নীলা। অধরে হাসি টেনে বলে, তোমাদের জন্য চা এসে গেছে। এই যে, এটা চাচার জন্য। নীলা আহাদ আহমেদের হাতে চায়ের কাপ দিয়ে এরপর নিজের বাবা শাহাদ আহমেদের হাতে চায়ের কাপ দেয়। আহাদ আহমেদ চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, থ্যাংক ইউ মা, সত্যি এখন এটার খুব প্রয়োজন ছিল। নীলা শব্দ করে হেসে বলে, জানতাম তো তোমাদের এখানে এটা খুব প্রয়োজন। আচ্ছা, তোমরা কাজ করো, ডিস্টার্ব করব না। নীলা ট্রে নিয়ে বেরিয়ে গেল। শাহাদ আহাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে, মেয়েটা কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারিনি। আহাদ আহমেদ বলেন, মেয়েরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এখন তো দেখছি আমাদের নীলামার জন্য পাত্র দেখতে হচ্ছে। শাহাদ আহমেদ চায়ের কাপ সেন্টার টেবিলের উপর রেখে বলেন, হ্যাঁ ভাইয়া, সেটা তো ঠিকই আছে, কিন্তু আমার ছেলেটা। আহাদ আহমেদ তপ্ত শ্বাস ফেলে বলেন, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রান্নাঘরে ট্রে রেখে যেইমাত্র বের হতে যাবে তখনই আনিকা আহমেদ নীলাকে থামিয়ে বলে, নীলা, তুই এখন কোথায় যাচ্ছিস? নীলা ম্লান হেসে বলে, মা, আমাকে স্কুলে যেতে হবে, তুমি বোধহয় ভুলে গেছো। আনিকা আহমেদ ভ্রুকুটি করে বলেন, আমাদেরকে কিছু কম আছে যে তোকে অন্যের চাকরি করতে হবে? বয়স তো কম হয়নি, দুদিন পর বিয়ে দিতে হবে। আর তুই এখন বাইরে বাইরে টই টই করে ঘুরে বেড়ানো বন্ধ করবি না? নিচের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে নীলা। মায়ের কথা শুনলে হয়তো তার জীবনেও বড় ভাই তোফাইলের মতো হবে, কিন্তু সে এমন কিছুই ঘটতে দেবে না। অতঃপর শান্ত কণ্ঠে আনিকা আহমেদকে উদ্দেশ্য করে বলে নীলা, মা, আমাদের একটু একা ছাড়বে? আমরা জানি তুমি মা হও, তোমার চিন্তা থাকে, তুমিও ছেলে মেয়েদের ভালো চাও, কিন্তু এসব করতে গিয়ে যে সবটা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছ, সেটা কি বুঝতে পারছো? কুচকে যাওয়া ভ্রু আরও কুচকে বলেন আনিকা। এখন কি তুইও তোর ভাইয়ের মতো আমাকে জ্ঞান দিবি? হঠাৎ মিষ্টি মুখে ঢুকিয়ে দেয় তনয়া আহমেদ। পাশে তাকিয়ে তনয়াকে দেখে হকচকিয়ে গেল আনিকা আহমেদ। নীলার মুখেও একটা মিষ্টি পুরি দিয়ে যেতে বলে তনয়া। গেলাম চাচি, বাই। আনিকা আহমেদ আরও কিছু বলতে চাইছিল, কিন্তু মুখে মিষ্টি থাকার কারণে কিছু বলতে পারল না। নৈশব্দে হাসলেন তনয়া। এখন এটা না করলে কথায় কথা বাড়ত। ক্লাসের একপাশে গুটিসুটি হয়ে বসে আছে কণ্ঠ এবং রিয়া। কলেজের কাউকেই তো তেমন একটা চেনে না, তাই একটু বিব্রত বোধ করছে দুজনেই। হঠাৎ তড়িৎ গতিতে 2-3টে মেয়ে এবং 2টো ছেলে এসে ওদের বেঞ্চে বসে পড়ল। ওদের মধ্যে একটি মেয়ে উঠে বলল, একটু সর, আমাদের একটু জায়গা দে। ওর পাশের ছেলেটা উঠে বলে, তাড়াতাড়ি বস তাহিয়া, স্যার চলে আসবে। মেয়েটি উঠে বলল, ওয়েট শান। প্রথম 2টো মেয়ে এবং একটি ছেলে কণ্ঠের বেঞ্চে বসে, আরেকটা ছেলে এবং আরেকটা মেয়ে ওদের পেছনের বেঞ্চে বসলো। কণ্ঠ ও রিয়া একটু সরে বসতেই ওদের পাশে বসে থাকা ছেলেটা বলে উঠল,
আরে চিল, উই আর ফ্রেন্ড। দেখ ভাই, আপনা আপনি আমার দ্বারা হবে না, তাই তুই করে বলছি। আমি শান ও রিফাত, এটা তাহিয়া, আর এটা হলো আমাদের সিনিয়র আপাই সোহা। পেছনে থাকা সোহা শানের মাথায় চাটি মেরে বলল। উপস্থিত সবাই হু হু করে হেসে উঠল। কণ্ঠ এতক্ষণে বুঝতে পারল ওরা কতটা মিশুক প্রকৃতির। তাহিয়া কণ্ঠকে উদ্দেশ্য করে বলে। তা তোর নাম কি? কণ্ঠ মিহি কণ্ঠে বলে। আমি কণ্ঠ, আর ও আমার মামাতো বোন রিয়া। রিয়া সৌজন্যমূলক হাসি দেয়। অতঃপর সবাই একে অন্যের সাথে পরিচিত হয়ে ওঠে। কেউ দেখলে বুঝতেই পারবে না আজকেই ওদের প্রথম দেখা। হুট করে ক্লাসে প্রবেশ করে তুর্য খান। সবাই যে যার মতো আছে, এমন মনে হচ্ছে যেন তুর্য কারো নজরেই পড়েনি। শান্ত কণ্ঠে তুর্য বলে ওঠে। সাইলেন্ট। তাতে কারো কোনো ভাবান্তর নেই। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল তুর্য। তাতে কারো কোনো ভাবান্তর নেই। এবার হুঙ্কার দিয়ে বলে উঠল তুর্য। আই সে সাইলেন্ট। হোয়াট ইজ দিস? এটা কি আদৌ ক্লাসরুম? সবাই একেবারে নিশ্চুপ হয়ে যায়। টু শব্দটি পর্যন্ত নেই। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়ায় তুর্য। অতঃপর আগের ন্যায় হুঙ্কার দিয়ে বলে। কলেজে উঠেছ, তার মানে এটা নয় সাপের পাঁচ পা দেখেছ। স্কুলে যা শিখেছ তা এখন কাজে লাগানোর সময়। আন্ডারস্ট্যান্ড? সবাই এমনভাবে চুপ করে আছে মনে হচ্ছে শ্বাস পর্যন্ত নিচ্ছে না কেউই। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে কণ্ঠের। ভয়ে হাত পা রীতিমতো কাঁপছে তার। এরপর যখন ক্লাসে আসবো তখন নিজেদের আচরণ ঠিক রাখবে। অন্তত আমার ক্লাসে যেন এসব অসভ্যতম না দেখে। ক্লাসরুমে প্রবেশ করে প্রিন্সিপাল স্যার নাহিদ হাসান। গুড মর্নিং তুর্য। তুর্য শান্ত কণ্ঠে বলে। গুড মর্নিং স্যার। নাহিদ হাসান বেশ ফুরফুরে মেজাজে বললেন। তোমাদের সবাইকে আমাদের কলেজে স্বাগতম। আশা করি আমাদের কলেজে তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে, অবশ্য যদি তোমাদের প্রফেসর তুর্য খান থাকে। তুর্য, আই হোপ তুমি আবারও নিজের বেস্টটা দেবে। ম্লান হাসে তুর্য। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। নাহিদ হাসান আবারও আগের নাই হেসে বলেন। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। নাহিদ হাসান ক্লাস থেকে বের হওয়া মাত্র তুর্য সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। ক্যান্টিনে বসে আছে কণ্ঠ, রিয়া, সোহা, সান, তারিফ এবং তাহিয়া। সবাই তুর্যকে নিয়েই আলোচনা করছে। সোহা বলে ওঠে। সোহার কথা শুনে খিলখিল করে হেসে উঠল কণ্ঠ। ওর হাসির কারণ কেউই ধরতে পারল না। অতঃপর ভ্রুকুটি করে তাকিয়ে আছে সবাই ওর দিকে। তারিফ কণ্ঠকে উদ্দেশ্য করে বলে ওঠে। কণ্ঠ ভীরুস্বরে বলল। আসলে তোমাদের কথা শুনে হাসি পেল। সান নাক মুখ কুঁচকে বলে। রিয়া ফিক করে হেসে বলে। ভাই আর বলিস না, ও এমনি প্রথম প্রথম এগুলো ভীতু স্বভাবের থাকে, বাট কয়েকদিন গেলে ফ্রি হয়ে যাবে। ক্লাস চলাকালীন একটা শব্দ করার সাহস কেউ দেখালো না তুর্য খানের সামনে। সবাই নিশ্চুপ হয়ে বসেছিল। তুর্য যা কিছু পড়াচ্ছিল সবাই তা মন দিয়ে শুনছিল। যতক্ষণ পর্যন্ত তুর্য ক্লাস নিচ্ছিল ততক্ষণ বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছিল কণ্ঠের। এই বুঝি ভুলবশত কিছু বলে ফেললো আর ক্লাস থেকে বের করে দিল তুর্য স্যার। এই তোদের দুজনের নাম্বার দে তো, আমাদের গ্রুপে অ্যাড করে নেব। তাহিয়ার কথায় বাস্তবে ফিরে আসে কণ্ঠ। কিসের নাম্বার আর কিসের গ্রুপ? কণ্ঠ তাহিয়াকে জিজ্ঞেস করে। কিসের গ্রুপ? তাহিয়া শব্দ করে আরিফ ফোন দেখিয়ে বলে। এই যে আমাদের আড্ডার গ্রুপ, এখানে আমরা সবাই আছি। আমাদের যা কথা আছে প্রয়োজনীয় এখানেই বলি, যেমন ধর কারো নোট প্রয়োজন বা অন্য কিছু, তারপর পড়াশোনা, সাজেশন এসব নিয়েও কথা হয়। শব্দ করে তারিফ ফোন দেখিয়ে বলে। কণ্ঠ মাথা নাড়ল। সান, রিয়া এবং কণ্ঠের দুজনের নাম্বার নিয়ে গ্রুপে অ্যাড করে নেয়। গাড়ি নিয়ে বেরিয়ে যায় তুর্য খান। অতঃপর সোহা সবাইকে উদ্দেশ্য করে বলে। কণ্ঠ বলে ওঠে। ওয়েট, আমি শিডিউল চেক করে বলছি। কণ্ঠ ফোনে শিডিউল বের করে দেখে। হ্যাঁ, আজকে আর তুর্য স্যারের ক্লাস নেই। সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো এমন একটা শ্বাস নেয়। তুর্য বাড়িতে আসা মাত্র শাহিনা খান চেঁচিয়ে বললেন। বউ, ও বউ, কই গো তুমি? আমার নাতনি মাত্র আইছে, আর তোমরা কই থাকো? অহনা খান রান্নাঘর থেকে তড়িৎ গতিতে ছুটে আসলেন। অহনা খান পানির গ্লাস হাতে নিয়ে তুর্যকে এগিয়ে দেয়। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত করে নেয় তুর্য। চোখের ইশারায় বলে গ্লাস আগের জায়গায় রেখে দিতে। অহনা খান এক পলক দেখে শাহিনা খানের দিকে। অতঃপর সেন্টার টেবিলের উপর গ্লাসটা আবার রেখে দেয়।
তুর্য নিজের হাতে গ্লাস তুলে পানি খায়। ফুস করে শ্বাস নিয়ে বলে, দাদি, আমি নিজের কাজগুলো নিজে করতে পারি তো, তোমাকে এত চিন্তা করতে হবে না। শাহিনা খান বিরক্ত প্রকাশ করে বললেন, তুই হলি পুরুষ মানুষ তুর্য দাদুভাই, তুই কেন নিজের কাজ নিজে করবি? ম্লান হাসে তুর্য। শাহিনা খান আগের যুগের মানুষ, তাই আগের দিনে যা ঘটতো বা ঘটে এসেছে সেগুলো মেনে চলতে পছন্দ করে। কিন্তু তুর্য তো একজন শিক্ষক, তাছাড়া ওর উচিত নিজের কাজগুলো নিজে করা। দাদি, পুরুষ মানুষ বলেই কি অন্যকে দিয়ে সব কাজ করাতে হবে? আমারও দুটো হাত আছে, পা আছে, নিজের কাজ নিজে করার ক্ষমতা রাখে। তপ্ত শ্বাস ফেলে শাহিনা খান। রুমের দিকে পা বাড়ায় তুর্য। শাফিন খান সবেমাত্র অফিস থেকে ফিরেছে। ওনার ঠিক কিছুক্ষণ পর বাড়িতে আসে শাফিন খান। দুজনে ডাইনিং টেবিলে বসে। কাজের লোক তরু এসে পানির গ্লাস এগিয়ে দিলেন। শাহিন খান ঢকঢক করে পুরো পানি খেয়ে তরুকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, তোদের ভাবি কোথায়? তরু হাত মুছে বলে, ও আচ্ছা। তরু আবারও রান্নাঘরে গেল। শাহিন খান এবং শাফিন খান দুজনে আবারও অফিসের কাজ নিয়ে আলোচনা করতে শুরু করে। কিছু সময় পর নিচতলায় আসেন অহনা খান। তোমরা এসে গেছো? মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখে অহনা নিচে আসছে। অতঃপর সব ফাইলগুলো নিয়ে ভেতরে রেখে আসতে যায় শাফিন। শাফিন, একেবারে ফ্রেশ হয়ে আয়, আমি খেতে দিচ্ছি তোমাদের। শাফিন মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল। শাফিন খান কপালে জমে থাকা ঘাম হাতের উল্টো মুছে বলল। অহনা খান হঠাৎ স্বামীকে এমন চিহ্নিত দেখে বলেন, কি গো, তোমার হঠাৎ কি হয়েছে? শাফিন ভাঙা কণ্ঠে বলে, বলো না, আর শরীরটা ভালো লাগছে না? তুমি দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ওষুধ নিয়ে নেবে। আচ্ছা, কিন্তু তুর্য কোথায়? অহনা? ও তো স্টাডি রুমে আছে। ও আচ্ছা। রাতে মেসেঞ্জারে কল দেয় শান। সবাই জয়েন করলো। কণ্ঠ, রিয়া দুজনেই জয়েন করেছে। সবাই ভীষণ সিরিয়াস মুডে আছে। তুর্য স্যার যে ম্যাথগুলো দিয়েছে তার কোনো সলিউশন খুঁজেই পাচ্ছে না কেউ। অতঃপর কিছু না পেয়ে সবাই একত্রে কলে আসে। শান কথা দেখিয়ে বলে, রিয়া নিজের খাতা দেখিয়ে বলে, আসলে আমি পারি না, তাই ধরিও নি। রিয়া হাসি দেখে শান তারিফ। সোহা হুহু করে হেসে উঠল। সোহা কণ্ঠকে উদ্দেশ্য করে বলল, কণ্ঠ খাতা বের করে দেখায়। করছি, কিন্তু জানি না এখন ঠিক হয়েছে কিনা। ওদের মধ্যে তারিফ ঝট করে বলে ওঠে, আচ্ছা, আগে আমাকে বল, উত্তর কি 5.36 এসেছে কিনা? কণ্ঠ খাতায় চোখ বুলিয়ে বলে, হ্যাঁ, এটাই এসেছে। তারিফ মুখে বিশ্ব জয় করা হাসি খেলে যায়। চিৎকার করে বলে ওঠে, ওরে ওরে কণ্ঠ, এটাই সঠিক ছবি দে, আমরাও করে ফেলি। মামা, এটাই উত্তর। সবাই ভীষণ খুশি হয়। তাদের মধ্যে কণ্ঠ বলে ওঠে, আচ্ছা, তোমরা একটু বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। শান ভাবলেশীন ভাবে জবাব দেয়। কণ্ঠ আরও একবার সবাইকে উদ্দেশ্য করে বলে, কিন্তু এটা সঠিক হয়েছে কিনা তা তো বুঝতে পারছি না। ক্লাসের প্রায় সকল স্টুডেন্ট কান ধরে দাঁড়িয়ে আছে। কেউই তুর্য স্যারের দেওয়া হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেনি। কিন্তু হোয়াইট বোর্ডের সামনে কান ধরে আছে সোহা, শান, তারিফ, তাহিয়া, কণ্ঠ এবং রিয়া। একে অপরের মুখের দিকে চাওয়াচাই করছে। ওদের 6 জনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছে তুর্য খান। 2-3টে শুকনো ঢুক গলে নিল কণ্ঠ। বারবার তারিফের দিকে দেখছে, ওর জন্যই অমন হয়েছে। ওদিকে সবাই সরু দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। ওদের মনে হচ্ছে কণ্ঠের জন্য এখন এই অবস্থা। ক্লাসে তুর্য স্যার ঢোকা মাত্রই সবাই নিশ্চুপ হয়ে গেছে। তুর্য হাতের ফাইলগুলো এবং মার্কার টেবিলের উপর রেখে সবাইকে উদ্দেশ্য করে বলল, গুড মর্নিং স্টুডেন্টস। সবাই একত্রে গুড মর্নিং বলে। অতঃপর তুর্য জিজ্ঞেস করে কারা কারা হোমওয়ার্ক করেছে। ক্লাসের কেউই কোনো উত্তর দেয় না। ওকে, ফাইন। যারা যারা হোমওয়ার্ক করেনি তারা ভালো বাচ্চাদের মতো দাঁড়িয়ে পড়ো। সবাই একে একে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে তাকাতেই কণ্ঠ আর ওর বন্ধুরা সবাই দেখে ক্লাসের প্রায় অর্ধেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। অতঃপর তারা বসে আছে দেখে তাদেরকে উদ্দেশ্য করে বলে ওঠেন তুর্য স্যার, তোমরা যারা আছো নিজেদের খাতা টেবিলের উপর এসে দিয়ে যাও। গুটি কয়েক স্টুডেন্ট মাত্র তারাই দিয়েছে খাতা জমা। সব মিলিয়ে 7-8টা খাতা মাত্র জমা পড়ল। একে একে সবার খাতা দেখছে তুর্য স্যার।
ভয়ে হাত কসলাতে শুরু করেছে কণ্ঠ। একের পর এক স্টুডেন্টকে কান ধরতে হচ্ছে, মানে সবার ভুল হচ্ছে।